হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজিতে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার, ফাউন্ডার এন্ড সিইও এক্সাম গুরুজি। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পরিবেশবিদ্যা পর্ব 10, যেটা 5000 পরিবেশবিদ্যা কোশ্চেন আমরা করাচ্ছিলাম, যেটি প্রাইমারি টেট, সি টেট এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যে পরিবেশবিদ্যা মানে জিওগ্রাফি এবং সায়েন্স, এই দুটো মিলে হচ্ছে পরিবেশবিদ্যা হয়। তো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার এবং এই ভিডিওটাকে সকলের কাছে শেয়ার করে দাও। তাহলে কি হবে, তাহলে সকলে দেখতে পাবে পরিবেশবিদ্যার ক্লাসটি এবং সকলেই উপকার পাবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের পর্ব 10, পরিবেশবিদ্যা পর্ব 10, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোশ্চেন, খেসারি ডালে পঙ্গুত্ব সৃষ্টিকারী মারাত্মক জৈব যৌগটির নাম কি? খেসারি ডালের মধ্যে পঙ্গুত্ব সৃষ্টিকারী একটা মারাত্মক জৈব যৌগ আছে, সেটির নাম কি? সেটি হচ্ছে BOAA, বোয়া, ঠিক আছে? BOAA, বোয়া। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখককে, সেটি হচ্ছে রাকেশ কারসন, ঠিক আছে? রাকেশ কারসন। তারপরে কোশ্চেন, PAH নামক বায়ু দূষকের নাম কি? PAH নামক বায়ু দূষকের নাম কি? সেটি হচ্ছে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। পরের কোশ্চেন হচ্ছে, মিলেনিয়াম সামিট কোন শহরে কোন তারিখে অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে নিউ ইয়র্ক শহরে 6/8/2020 তারিখে, অর্থাৎ আগস্টের 6 তারিখ 2000 সালে, আগস্টের 6 তারিখ 2000 সালে কিন্তু নিউ ইয়র্কে এই মিলেনিয়াম সামিট অনুষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন, একটি অচিরাচরিত সম্পদের উদাহরণ কি? একটি অচিরাচরিত সম্পদের উদাহরণ হচ্ছে গোবর গ্যাস, জোয়ার ভাটা, সূর্যালোক, এগুলো অচিরাচরিত শক্তি। পরবর্তী কোশ্চেন, মার্কারির বিষক্রিয়ায় কি রোগ হয়? মার্কারির বিষক্রিয়ায় মিনামাটা রোগ হয়। মার্কারি মানে কি? পারদ, ঠিক আছে? মার্কারি মানে হচ্ছে পারদ। পরবর্তী কোশ্চেন, মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? মিনামাটা রোগ প্রথম দেখা যায় হচ্ছে জাপানে, ঠিক আছে? তারপরে কোশ্চেন, জাপানে মিনামাটা রোগ কিসের ফলে সৃষ্টি হয়? জাপানে মিনামাটা রোগ হচ্ছে সামুদ্রিক মাছ ভক্ষণের ফলে সৃষ্টি হয়। সামুদ্রিক মাছ ভক্ষণ করলে মিনামাটা রোগ সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন, সীসার বিষক্রিয়া সবথেকে বেশি কোথায় হয়? সীসার বিষক্রিয়া সবথেকে বেশি হয় ফুসফুসে, মানে সীসা যেটি আছে সেটির বিষক্রিয়া সবথেকে বেশি ফুসফুসে। তারপরে ব্যাকটেরিয়া গঠিত কয়েকটি রোগের নাম বলো। ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে ডায়রিয়া, আমাশা, টাইফয়েড, কলেরা ইত্যাদি ইত্যাদি। পরবর্তী কোশ্চেন, ভাইরাস গঠিত কয়েকটি রোগের নাম বলো। ভাইরাস গঠিত রোগের নাম হচ্ছে যে কোনো সংক্রমক, তারপর হচ্ছে হেপাটাইটিস, পোলিও, তারপর হচ্ছে মাইলাইটিস ইত্যাদি ভাইরাস, ঠিক আছে? ভাইরাস গঠিত রোগ। তারপরে প্রোটোজোয়া গঠিত কয়েকটি রোগের নাম বলো। প্রোটোজোয়া গঠিত রোগের নাম হচ্ছে জিয়ার্ডিয়াসিস, অ্যাম্বিয়াসিস ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটোজোয়া গঠিত রোগ। তারপরে ওয়াটারবর্ন ডিজিজ কি? ওয়াটারবর্ন ডিজিজ হচ্ছে জলের মাধ্যমে মানুষের শরীরে সৃষ্ট রোগকে জলবাহিত রোগ বা ওয়াটারবর্ন ডিজিজ বলে। ওয়াটারবর্ন ডিজিজ বলে। কাকে বলে সেটা আমরা জেনে নিলাম। পরবর্তী কোশ্চেন, জলবাহিত কয়েকটি রোগের নাম কি? সেটি হচ্ছে জলবাহিত রোগ হচ্ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা ইত্যাদি হচ্ছে জলবাহিত রোগ। তারপরে পুরাতন গাড়ির অত্যাধিক দূষিত পদার্থ নির্গমনের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে প্রস্তাবিত কোন আইন চালু হয়? মানে পুরনো গাড়ির যে অত্যাধিক দূষণ করে সেটা নির্গমন রক্ষা করতে কোন আইন চালু করা হয়? সেটি হচ্ছে ইউরো 2000, ইউরো 2000। তারপরে টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা টাইফি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ, সালমোনেলা টাইফি। তারপর পরবর্তী কোশ্চেন, পোলিও রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? সেটি হচ্ছে পোলিও মায়োলাইটিস, পোলিও মায়োলাইটিস, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম বলো। সেটি হচ্ছে ভিব্রিও কলেরাই বা ভিব্রিও কলেরি, যেটি বলুন না কেন। পরবর্তী কোশ্চেন, ভ্যাকসিন প্রয়োগে সারানো সম্ভব একটি রোগের নাম করো। ভ্যাকসিন প্রয়োগে সারানো সম্ভব হচ্ছে পোলিও রোগ। তারপর হচ্ছে মশাবাহিত রোগগুলি কি কি? মশাবাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া, তারপর হচ্ছে ফাইলেরিয়া, ডেঙ্গু, পিচ জ্বর ইত্যাদি ইত্যাদি। তারপরে ম্যালেরিয়া বাহক কোন প্রাণী? ম্যালেরিয়ার বাহক হচ্ছে স্ত্রী অ্যানাফিলিস, মানে স্ত্রী অ্যানাফিলিস মশা ম্যালেরিয়া বহন করে, ঠিক আছে? তারপরে ফাইলেরিয়া রোগের বাহক কোন প্রাণী? সেটি হচ্ছে স্ত্রী কিউলেক্স। ফাইলেরিয়া রোগ, ম্যালেরিয়া রোগ হচ্ছে স্ত্রী অ্যানাফিলিস, আর ফাইলেরিয়া রোগ হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ডেঙ্গু ও পিচ জ্বর রোগের বাহক কোন মশা? সেটি হচ্ছে স্ত্রী এডিস, স্ত্রী এডিস মশা, ঠিক আছে? তো আমরা জানি মশা 3 প্রকার, মানে অ্যানাফিলিস, কিউলেক্স এবং এডিস। তো স্ত্রী মশাগুলো রোগ বহন করে, পুরুষ মশা রোগ বহন করে না, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, মাছিবাহিত রোগগুলি কি কি? মাছিবাহিত রোগ হচ্ছে কলেরা, ডায়রিয়া, কালাজ্বর, টাইফয়েড জ্বর,
অ্যানথ্রাক্স ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন হচ্ছে সমুদ্র জলের পৃষ্ঠের স্তরে ভাসমান অতি ক্ষুদ্র জীবগুলি হ্যানসন প্লাঙ্কটন নামে অভিহিত করা হয়, ঠিক আছে। তো এদের গতিশীলতা সমুদ্র মানে কি স্রোতের দিক অনুযায়ী, অর্থাৎ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না, এদেরকে প্লাঙ্কটন বলে। মানে এরা সমুদ্রের বিপরীতে সাঁতার কাটতে পারে না, যেরকম মাছ হচ্ছে সমুদ্রের মানে কি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে, ঠিক আছে। যেমন ডায়াটাম, নাইডিস, জেলিফিশ ইত্যাদি। এরা স্বভোজী ও পরভোজী দুপ্রকারই হয়ে থাকে। তো প্লাঙ্কটন কি টোটালি আমরা জেনে নিলাম। পরবর্তী, সিন ইকোলজি ও অটো ইকোলজি কাকে বলে? সিন ইকোলজি ও অটো ইকোলজি কাকে বলে আমরা দেখে নেব। বাস্তু পরিবেশবিদ্যায় যে শাখায় একটি প্রজাতির অন্তর্গত সমস্ত জীব বা একটি মাত্র জীব সম্পর্কে আলোচনা করা হয় সেটিকে অটোকোলজি বলে। এক্ষেত্রে একটি জীব বা একটি প্রজাতির জনসংখ্যায় আলোচ্য বিষয়। অন্যদিকে কোনো একটি স্থানের বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায় বাস্তু পরিবেশ সম্পর্কিত আলোচনা হচ্ছে সিন ইকোলজি। একটা হচ্ছে একটাই মানে তোমার একটাই হচ্ছে প্রজাতি বা একটাই জীব, আর অন্যদিকে বেশি সম্প্রদায়ের জীব, ঠিক আছে। তো একটা হচ্ছে সিন ইকোলজি বেশি সম্প্রদায়, আর অটো ইকোলজি একটাই সম্প্রদায়, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। যে তোমরা প্রিপারেশন নিচ্ছ আমরা জানি যে প্রাইমারি টেটের, তবে ডব্লিউবিসিএস একটা বাঙালির স্বপ্নের সত্যি কথা বলতে জব। তো তোমরা যদি এই চাকরি সম্পর্কে মানে অতিরিক্ত জানতে চাও এবং এটার প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি বলবো যে তোমাদের জন্য একদম একটা বেস্ট প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আনএকাডেমি। দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি আজ সর্বপ্রথম আনএকাডেমি প্রমোট করছি না। আমি 2018 সেপ্টেম্বর থেকে আনএকাডেমির সাথে যুক্ত আছি এবং জানি এখানকার পড়ানোর স্টাইল এবং পড়ানোর কোয়ালিটি, ঠিক আছে। তো তোমরা আমি অনেককেই আনএকাডেমিতে অ্যাডমিশন করেছি, যে প্লাস কোর্স আছে। তাছাড়া আমাদের এখানে অনেকে আছে যারা আনএকাডেমিতে ফ্রি ক্লাস করে থাকে, স্পেশাল ক্লাসগুলি, ঠিক আছে। তো তোমরা যদি আনএকাডেমিতে ভর্তি হতে চাও, তোমরা নিঃসন্দেহে আমার উপর ভরসা করে তুমি আনএকাডেমিতে ভর্তি হয়ে যাও, কারণ এখানে বেস্ট টিচারদের দিয়ে বেস্ট কোয়ালিটি ক্লাস তোমাদেরকে করানো হয়, ঠিক আছে। প্রতিটা শিডিউল অনুযায়ী ক্লাস করানো হয়। তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, বায়োলজি, রিজনিং, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ইকোনমিক্স, জেনারেল স্টাডিজ, এরকম করে পরপর টাইমিং করা আছে, সব কটা পরপর করে টাইমিং করা আছে। তারপরে সেশন দিয়ে আছে, কতগুলি সেশনে ক্লাস হবে, টোটাল ডেজ দিয়ে আছে, কোন কোন দিনে ক্লাস হবে, এইভাবে টোটালি শিডিউল করা আছে। দেখো এখানে বিভিন্ন মানে তুমি ক্লাস ঘরে বসে পেয়ে যাচ্ছ, নিজের মোবাইলে আনলিমিটেড অ্যাক্সেস থাকছে। তুমি ডব্লিউবিপিএসসি যদি কোর্স নাও, তাহলে ডব্লিউবিপিএসসি একদম টোটালি বাংলাতে তুমি ক্লাস করতে পারছো এবং আনলিমিটেড অ্যাক্সেস থাকছে। টপ এডুকেটরদের সমস্ত ক্লাস তোমার কাছে অ্যাক্সেস থাকছে। তারপরে হচ্ছে এক্সক্লুসিভ কভারেজ থাকবে সমস্ত সিলেবাসে। তারপরে রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, মানে তোমার যদি কোনো ডাউট হয়, মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা অনলাইনে যখন ধরো তুমি ইউটিউবে তুমি আমার কাছে ক্লাস করছো, এবার তোমার ডাউট হচ্ছে, তুমি কমেন্ট করছো, এবার আমি হয়তো এমন কিছু ডাউট আছে যেগুলো আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারলাম না, তো সেক্ষেত্রে ডাউট গুলো যখন আনএকাডেমিতে তুমি করবে, তখন সেই ডাউট গুলো তোমার লাইভ সেশনে ক্লিয়ার করে দেবে টিচার, ঠিক আছে। তুমি লাইভ সেশনে ডাউট তোমার জাগবে, তুমি ডাউট সেখানে ক্লিয়ার করে নিতে পারবে। তারপরে লাইভ টেস্ট সিরিজ থাকছে। তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে, যেটা তোমাদের সবথেকে বেশি ডিমান্ডেবল, যে হ্যাঁ দাদা পিডিএফ দিন, পিডিএফ দিন, পিডিএফ দিন। তো এখানে পিডিএফ প্রচুর পরিমাণ পিডিএফ তুমি পাবে, ঠিক আছে। তারপরে আনসার রাইটিং সেশন থাকবে, মনিটরশিপ থাকবে, মেন্টরশিপ থাকবে, তারপরে গাইডেন্স থাকবে, সমস্ত কিছু থাকবে। একদম টপ এডুকেটরদের দিয়ে তুমি এখানে ক্লাস পাবে। এবং এখানে একটা প্রাইস রাখা হয়েছে, 1 মাস, 3 মাস, 6 মাস যদি দেখো, তাহলে প্রাইসটা অনেকটাই বেশি মনে হবে। তবে যদি 12 মাস এবং 2 বছরের কোর্সটা দেখো, বা 24 মাসের, অ্যাটলিস্ট ডব্লিউবিসিএস এর প্রিপারেশন যদি তুমি ফার্স্ট টাইম শুরু করে থাকো, তাহলে আমি বলবো 24 মাসের কোর্স তুমি নিয়ে নাও। এক্সাম গুরুজি কুপন কোড যখন তুমি ইউজ করবে, তখন ফ্ল্যাট 10% তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসকাউন্টটা পেলে কি হবে, তোমার ডিসকাউন্ট পেলে তোমার এটা সুবিধা হবে যে তোমার 300 টাকারও কম হয়ে যাবে কোর্স ফি, ঠিক আছে। আর যখন তুমি 12 মাসের কোর্স নেবে, যখন তুমি প্রিপারেশন অনেকদিন ধরে নিচ্ছ, আরো বেটার কিছু করতে যাও, বেটার প্রিপারেশন নিতে যাও, সেক্ষেত্রে তুমি 12 মাসের কোর্স নাও। 12 মাসের কোর্স নিলে তোমার মোটামুটি অনেকটাই কভার হয়ে যাবে, কারণ এটা প্রিলি মেন্স টোটালটাই কভার হয়, ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমার এখানে যখন এক্সাম গুরুজি কুপন কোড ইউজ করবে, তো প্রায় 500 টাকা করে তোমার কোর্স ফি পড়বে, ঠিক আছে। তো 500 টাকা কোর্স ফিতে তুমি, আমি বলবো যে তোমার এর থেকে বেস্ট কোচিং ক্লাস আর হবে না ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট। কারণ এই 6000 টাকা 7000 টাকা কোর্স ফিতে ডব্লিউবিসিএস এর জন্য অন্তত কোচিং ক্লাস, কোয়ালিটি কোচিং ক্লাস তুমি ওয়েস্ট বেঙ্গলে পাবে না। আর অফলাইন কোচিং ক্লাস এখন তো তোমাকে অ্যাভয়েড করতে হবে, কিছু করার নেই, কারণ অফলাইন কোচিং ক্লাসে এখন যা অবস্থা হবে করোনার কারণে, তোমাকে বাইরে তুমি যেতে পারবে না। তো অনলাইন কোচিং ক্লাসটাই তোমার জন্য বেস্ট। এখানে ইংলিশ কম্পোজিশন, তারপরে জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে
ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি, টোটালটাই কভার করাবে। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই ডাউনলোড করো আনএকাডেমি অ্যাপ, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এবং যদি তোমরা প্লাস কোর্স নিতে চাও তাহলে অবশ্যই এক্সাম গুরুজি কুপন কোডটা ইউজ করতে ভুলো না। তো চলো আমরা আমাদের মেইন ক্লাসে প্রবেশ করি। চলো, কে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন? সেটি হচ্ছে 1935 সালে ব্রিটিশ বাস্তু পরিবেশবিদ A.G. ট্যান্সলে, ঠিক আছে, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন। কবে ব্যবহার করেন সেটিও বলে দিলাম, কোথাকার তিনি ব্যক্তি, ব্রিটিশ বলে দিলাম, ঠিক আছে। তো অনেকগুলো কোশ্চেন কভার হয়ে গেল একটা কোশ্চেনের মধ্যে দিয়ে। ইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জার্মান বিজ্ঞানী হান্স রিটার 1865 সালে প্রথম ঐকিলজিক শব্দটি চয়ন করেন। ঐকিলজিক এটি গ্রিক শব্দ ঐকোস অর্থাৎ বাসস্থান এবং লোকোস অর্থাৎ পঠন পাঠন বা স্টাডি অফ নিয়ে গঠিত। তো দেখো কতগুলো কোশ্চেন একটা কোশ্চেনের মধ্যে কভার হয়ে গেল, ঠিক আছে। তো এখানে জার্মান বিজ্ঞানী হান্স রিটার এটি 1865 সালে প্রথম মানে চয়ন করেন ঐকিলোগোস থেকে, ঠিক আছে, লজিক থেকে, ঐকিলজিক থেকে। তো এটা তোমরা বুঝতে পারলে আশা করি। পরবর্তী কোশ্চেন, কে প্রথম বাস্তু পরিবেশবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন? সেটি হচ্ছে আর্নেস্ট হেকেল, 1866 খ্রিস্টাব্দে আর্নেস্ট হেকেল বাস্তু পরিবেশবিদ্যার বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন। তারপরে বাস্তুতন্ত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? সেটি হচ্ছে পৃথিবীর বাস্তুতন্ত্রগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, যেমন স্থলজ বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্র। পরবর্তী কোশ্চেন, ইকোটোন কি? ইকোটোন হচ্ছে দুটি বাস্তুতন্ত্রের মিলন স্তরকেই ইকোটোন বলে। এখানে বসবাস করে মানে জীব বস্তুর মধ্যে দুটি বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য বর্তমান। যেমন হচ্ছে বিয়োজক কি? বিয়োজক হচ্ছে বাস্তুতন্ত্রের যেসব মৃতজীবী উপাদান যারা মৃত উদ্ভিদ বা প্রাণীদের মৃতদেহ বিয়োজিত করে আবার সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদেরকে বিয়োজক বলে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। বোঝাতে পারলাম বিয়োজক কি। তারপরে বাস্তুতন্ত্র কাকে বলে? সেটি হচ্ছে যে নির্দিষ্ট প্রণালী বা সিস্টেমতে কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ওই অঞ্চলের জৈব উপাদানের সাথে আদান প্রদানের মাধ্যমে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য উৎপন্ন উপাদানের বিনিময় ঘটিয়ে থাকে তাকে বাস্তুতন্ত্র বলে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী কোশ্চেন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? কোন একটি মানে বাস্তুতন্ত্রের খাদ্যের সম্পর্কের ভিত্তিতে মানে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক শৃঙ্খলের ন্যায় প্রবাহিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। অর্থাৎ একজন উৎপাদক, তারপরে তার সেটা খেয়ে নেবে আরেকজন, তারপরে তাকে খেয়ে নেবে আরেকজন, তাকে খেয়ে নেবে আরেকজন, এরকম পরপর করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়, ঠিক আছে। বাস্তুতন্ত্রের কয়েকটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। যেমন উদ্ভিদ, পতঙ্গ, মাছ, মানুষ। মানে উদ্ভিদ খেয়ে নেয় পতঙ্গ, পতঙ্গ খায় হচ্ছে মাছ, আর মাছ খেয়ে নেয় মানুষ, ঠিক আছে। মানে মাছকে খায় মানুষ। তারপরে উদ্ভিদ হচ্ছে ঘাস, ঠিক আছে। তারপর হচ্ছে ঘাস খায় হরিণ, হরিণকে খায় বাঘ। তারপর হচ্ছে ঘাস হচ্ছে ঘাস ফড়িং খায়। তারপরে ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায় এবং সাপকে বাজ পাখি খায়। তারপরে জলজ কীটপতঙ্গকে ছোট মাছ খায় এবং ছোট মাছকে বড় মাছ খায়, ঠিক আছে। তো এটি হচ্ছে উদাহরণ মানে খাদ্য শৃঙ্খলে। তারপরে খাদ্য শৃঙ্খল কয় প্রকার? বাস্তুতন্ত্রে প্রধানত দুই প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়। সেটি হচ্ছে গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল। তো চলো, ইন সিটু সংরক্ষণ কি? যখন কিছু জীব সম্প্রদায়কে বা তাদের নমুনাকে কৃত্রিম অঞ্চলে সংরক্ষণ করা হয় তাদেরকে ইন সিটু সংরক্ষণ বলে। মানে জীব সম্প্রদায় বা তাদের নমুনাকে কৃত্রিম অঞ্চলে, যেমন চিড়িয়াখানার মধ্যে সংরক্ষণ করা হয়, তাকে ইন সিটু সংরক্ষণ বলে। সংরক্ষণ কাকে বলে এটা জানা দরকার। সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং অপব্যবহার রোধ করে বিচক্ষণ ও সুনিশ্চিত বিজ্ঞান ভিত্তিক ব্যবহারের দ্বারা বর্তমান প্রজন্মের অভাব ও চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গচ্ছিত রাখাকেই সংরক্ষণ বলে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা কোন দেশের জনসংখ্যা যদি সেই দেশের মোট সম্পদের যোগানের সাথে সম্পর্কপূর্ণ হয় তবে সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বলে। মানে ধরো ভারতবর্ষ যা উৎপন্ন করছে সেই উৎপন্ন জিনিস ভারতবর্ষের মানুষের জন্য যথেষ্ট, তো এটা হচ্ছে কাম্য জনসংখ্যা। বাংলাদেশ যা উৎপন্ন করছে বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট নয়, ভারত থেকে চাল ডাল নিয়ে যেতে হচ্ছে, তো সেটা তাদের কাম্য জনসংখ্যা নেই। ভারতের জন্য যথেষ্ট কাম্য জনসংখ্যা আছে, কারণ তারা তা উৎপন্ন করে নিতে পারছে। উদাহরণ দিয়ে আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী কোশ্চেন, পরিবেশ অবক্ষয় কাকে বলে? পরিবেশ অবক্ষয় হচ্ছে পৃথিবীর সমস্ত ভৌত
অজৈব জৈব উপাদানগুলি মানে সুদীর্ঘ কাল ধরে যে পারস্পরিক অবস্থা তৈরি করেছে তার গুণমানের হানি বা ক্ষতি বা ঋণাত্মক পরিবর্তন হলো পরিবেশের অবনমন বা অবক্ষয়, যা একটি যৌথ নেতিবাচক প্রক্রিয়া। ঠিক আছে। জলদূষণ কয় প্রকার? জলদূষণ হচ্ছে 5 প্রকার। ভৌম জলদূষণ, নদীর জলদূষণ, হ্রদের জলদূষণ, সমুদ্র দূষণ আর জলাশয়ের জলদূষণ। ঠিক আছে। 5 প্রকার জলদূষণ হয়। আশা করি এগুলো অনেকেরই জানা ছিল না। ঠিক আছে। গ্রিন বেঞ্চ কি? গ্রিন বেঞ্চ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের পরিবেশ সম্পর্কিত মামলার নিষ্পত্তি করার জন্য পরিবেশ দূষণ রোধে আইনগুলিকে ঠিকঠাক মতো রক্ষা করার জন্য 1986 সালে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়। এটিকেই গ্রিন বেঞ্চ বলে। আশা করি বোঝাতে পারলাম গ্রিন বেঞ্চ কি। পরবর্তী কোশ্চেন, এলিসা টেস্ট কি কাজে ব্যবহৃত হয়? এলিসা টেস্ট ব্যবহৃত হয়, আমরা সবাই জানি, কারো দেহে এইডস রোগের অনুপ্রবেশ ঘটেছে কিনা সেটি জানার জন্য এলিসা টেস্ট ব্যবহার করা হয়। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। কুষ্ঠ কি জাতীয় রোগ? কুষ্ঠ হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির ফলে কুষ্ঠ রোগ হয়ে থাকে। ঠিক আছে। আশা করি বোঝা গেছে। পরবর্তী কোশ্চেন, গ্রিন পিচ বা গ্রিন পিচ আন্দোলন কি? ঠিক আছে। গ্রিন পিচ আন্দোলন হচ্ছে 1971 সালে নেদারল্যান্ডসে আমস্টারডামে জীব বৈচিত্র্য রক্ষা করা, তারপর হচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা, পরিবেশের ক্ষতি রোধ করার জন্য জনমত গড়ে তোলা। এখানে বসবাসকারী জীব জন্তুর মধ্যে দুটি বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য বর্তমান। ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রিন পিচ আন্দোলন, মানে নেদারল্যান্ডসে আমস্টারডামে হয়েছিল 1971 সালে। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল, জৈব বৈচিত্র্য রক্ষা করার কথা বলা হয়েছিল, তারপর হচ্ছে পরিবেশের মানে ক্ষতি রক্ষা করার জন্য সমস্ত কিছু একটা জনমত তৈরি করার কথা বলা হয়েছিল। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন, সোর্স পাথওয়ে সিঙ্ক কনসেপ্ট কি? সোর্স পাথওয়ে সিঙ্ক কনসেপ্ট সেটি হচ্ছে কোন দূষকের নিরাপদ মাত্রা নির্ণয়ের জন্য তার উৎস, অন্তিম পরিণতি, পরিবেশের বিভিন্ন স্তরে গতি প্রকৃতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা হচ্ছে এসপিএসসি অর্থাৎ সোর্স পাথওয়ে সিঙ্ক কনসেপ্ট। এগুলো আশা করি অনেকেরই জানা নেই। যারা অনেকদিন ধরে প্রাইমারি টেটে ক্লাস করছেন তাদেরও আশা করি জানা নেই, এবং যারা নতুন এসে তাদের আশা করি জানা নেই। আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, হ্যাঁ জানা নেই, নতুন কিছু শিখলাম। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন, ইউনেস্কোর পুরো কথাটি কি? ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন, পরিবেশ দূষণ আইন অনুযায়ী পরিবেশের দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ভার কার উপর ন্যস্ত করা হয়েছে? পরিবেশ দূষণ আইন অনুযায়ী পরিবেশের দূষণের যে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ভার কার উপর ন্যস্ত করা হয়েছে? সেটি হচ্ছে জাতীয় পরিবেশ বিচারালয় এবং কেন্দ্র সরকারের উপর ন্যস্ত করা হয়েছে। ঠিক আছে। এটি হচ্ছে জাতীয় পরিবেশ বিচারালয় এবং কেন্দ্র সরকারের উপর ন্যস্ত করা হয়েছে। শব্দের স্বাভাবিক যে নির্দেশ মাত্রা কত বা শব্দের স্বাভাবিক আমাদের মাত্রা কত? সেটি হচ্ছে 40 থেকে 60 ডেসিবেল হলো শব্দের স্বাভাবিক মাত্রা। তো তোমাদের কাছে একটা কোশ্চেন রইলো যে কত থেকে কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পারি? ঠিক আছে। কত থেকে কত কম্পাঙ্কের মানে কত হার্টজ কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পারি? ঠিক আছে। তোমরা কমেন্ট করো যদি তোমাদের জানা থাকে। এটা পরিবেশ, সায়েন্স, জিওগ্রাফি যাই বলো না কেন এটা কোশ্চেন। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কি কি আইন পাশ করা হয়েছে? সেটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ তৃতীয় সংশোধিত বিধি 1989। শব্দ, এখানে বায়ু হবে না, এখানে শব্দ হবে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন 1981। ঠিক আছে। এই দুটি আইন পেশ করা হয়েছে, কিন্তু শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কি কি আইন পাশ করা হয়েছে? এই দুটি আইন পাশ করা হয়েছে। ঠিক আছে। তো চলো আমাদের সাথে শেষ অবধি যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যদি শেষ অবধি যুক্ত থাকো তাহলে তোমরা চাকরি পেতে বাধ্য হবে, এটি বলে রাখি। তবে যবে চাকরি পরীক্ষা হবে তবে অবধি, তবে যখন হবে তখন আমরা ততদিন প্রিপারেশন নেব। এখন বুঝতে পারছি না আমরা প্রাইমারি টেটের ক্লাসটা কন্টিনিউ করবো কিনা। টোটালি আমরা 10টা করে ক্লাস করে রাখলাম আপাতত আজকের দিন অবধি, অর্থাৎ পরিবেশ বিদ্যার 10টা ক্লাস, বাংলার 10টা ক্লাস, আর শিশু মনস্তত্ত্বের 10টা ক্লাস, আর ওইদিকে আমাদের হয়েছিল হচ্ছে ইংলিশের 6টা ক্লাস এবং ম্যাথের যেটা হচ্ছে প্রাইমারি টেট সংক্রান্ত ম্যাথের ক্লাস হচ্ছে মোটামুটি 7টা ক্লাস। তো এই কটা করে আপাতত রাখছি। যদি পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আমাদের আরো ক্লাস কন্টিনিউ করার জন্য, সেটা ডিপেন্ড করছে। তোমরা আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। সেখানে মানে কি রেগুলার বেসিসে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস, ভিডিও নোটিফিকেশন যেগুলো তোমরা পাও না সাধারণত সেগুলো তোমরা পেয়ে যাবে।
তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এটি বলব। তোমরা যদি আনএকাডেমিতে কোর্স নিতে চাও তাহলে তোমাদেরকে একটা WhatsApp নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করো। তো সেখানে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে। 9504169945 এটা হচ্ছে WhatsApp নাম্বার। তোমরা এই WhatsApp নাম্বারে যোগাযোগ করো। তোমাদেরকে এখানে বিস্তারিতভাবে সবকিছু বলে দেওয়া হবে এবং আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স এগেইন অ্যান্ড বাই। ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে। ধন্যবাদ।